গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 17 জুন বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: কাছাড় জেলার বড়খলা পূর্ত বিভাগের সহকারী কার্যবাহী বস্তুকার একে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে মাসিমপুর থেকে কুমারটিলা পর্যন্ত 2 কিলোমিটার সড়ক সংস্কার কাজের জন্য এই সড়ক দিয়ে 4 টনের বেশি যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে। ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার মধ্য সুলাইসি প্রদেশে 6.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন 38 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, সেতু, সরকারি ভবন এবং ধর্মীয় উপাসনাস্থল। ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবেলা দফতর জানিয়েছে, সিগি অঞ্চলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব সংগ্রহ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এর উৎস ছিল পালু শহরের দক্ষিণ পূর্বে প্রায় 42 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে। ফলে কম্পনের তীব্রতা ব্যাপকভাবে অনুভূত হয়। প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত 66টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক সেতু, অফিস এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ফাটল ধরেছে। মধ্য সুলাইসির 3টি অঞ্চলকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ফলে উদ্ধার কাজ এবং ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল এবং জরুরি পরিষেবার কর্মীদের মোতায়েন করা হয়েছে। শিলচরের চার্চ রোডে গভীর রাতে যুবতীর আচরণ ঘিরে তুমুল বিতর্ক। মঙ্গলবার গভীর রাতে শিলচর শহরের চার্চ রোড এলাকায় এক যুবতীর আচরণকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জনসমক্ষে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন ওই যুবতী এবং কথোপকথনের সময় একাধিক আপত্তিকর মন্তব্য করেন। স্থানীয় সূত্রের দাবি, নিজেকে প্রাপ্তবয়স্ক উল্লেখ করে তিনি নিজের ইচ্ছামতো চলাফেরা ও জীবনযাপনের অধিকার রয়েছে বলে মন্তব্য করেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে ব্যক্তিগত স্বাধীনতা গুরুত্বপূর্ণ হলেও জনসমক্ষে আচরণের ক্ষেত্রে শালীনতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখা প্রয়োজন। অন্যদিকে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট সামনে আসার আগেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রাজ্যে আবারও এক নৃশংস ও লজ্জাজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। 14 বছর বয়সী এক কিশোরীকে 3 যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। দোকানে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই অপরাধ সংগঠিত করা হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে, তবে আরও 2 জন এখনও পলাতক। ঘটনাটি ঘটেছে মায়ঙ্গের 1 নম্বর পাগলমারি এলাকায়। অভিযোগ অনুযায়ী 14 বছর বয়সী ওই কিশোরী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা 3 অভিযুক্ত জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার উপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইনামুল হোসেন, আলী হোসেন এবং উবাইদুল্লার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মায়ং থানার পুলিশ দ্রুত ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মায়ং থানার একটি এফআইআর দায়ের করা হলে পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অভিযুক্ত উবাইদুল্লাহকে গ্রেফতার করে। তবে এখনও অপর 2 অভিযুক্ত পলাতক রয়েছে। ঘটনার পর সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী 22 জুন থেকে শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হতে চলেছে অম্বুবাচী মহাযুগ। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমনে মুখর হয়ে উঠবে নীলাচল পাহাড়।
প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী মেলায় বিপুল সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম হবে বলে প্রশাসনের অনুমান। ভক্তদের সুবিধার্থে ইতিমধ্যে নেওয়া হয়েছে একাধিক বিশেষ ব্যবস্থা এবং জোরকদমে চলছে প্রস্তুতি। জানা গেছে 22 জুন সকাল 8:43:39 অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হবে। সেই সময় থেকে কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। আগামী 26 জুন অম্বুবাচীর নিবৃত্তি ঘটবে। এরপর দেবীর স্নান আচার সম্পন্ন হওয়ার পর পুনরায় ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। অম্বুবাচী চলাকালীন ভক্তদের জন্য কামাখ্যায় যাতায়াতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মাদকদ্রব্য সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ভক্তদের জুতা বা স্যান্ডেল পরে পাহাড়ে না ওঠার আহ্বান জানানো হয়েছে। মণিপুরে টানা ভারী বৃষ্টিপাতের জেরে ইম্ফল শিলচর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বহু যানবাহন পথে আটকে পড়েছে। মণিপুর ও অসমের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে ধসের মাটি ও পাথর জমে থাকায় ট্রাকে যাত্রীবাহী গাড়ি এবং অন্যান্য পরিবহন পরিষেবা চলাচল করতে পারছে না। ফলে দুই রাজ্যের মধ্যে যাতায়াতকারী যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। রাজ্যে নতুন করে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকায় আরও 7টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। রাজ্যের সংখ্যালঘু কল্যাণ এবং উন্নয়ন বিভাগের মন্ত্রী অশ্বিনী রায় সরকার গতকাল সাংবাদিকদের একথা জানান। এজন্য রাজ্যে শীঘ্রই অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর লোকেদের তথ্য অনুসন্ধানের জন্য জরিপ করা হবে। অসম অন্যান্য অনগ্রসর শ্রেণী কমিশন এই জরিপের কাজ করবে। এই জরিপের মাধ্যমে যোগ্য ব্যক্তিগণ প্রাপ্ত সুবিধা লাভ করবে বলে মন্ত্রী অশ্বিনী রায় সরকার জানিয়েছেন। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া শ্রীভূমি জেলার নয়াবাড়ি কেশরকাপন জিপির বাসিন্দা মনতোষ দাসের অসহায় পরিবারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন এপিডিসিএল কর্তৃপক্ষ। মঙ্গলবার জেলা পরিষদ উপসভানেত্রী স্বাতী রায়কুরি সহ অন্যদের উপস্থিতিতে প্রয়াত মনতোষ দাসের স্ত্রীর হাতে 4 লক্ষ টাকার চেক তুলে দেন এপিডিসিএলের এসডিও রত্নদীপ দাস। উল্লেখ্য, গত 15 মে শ্রীভূমি শহরের তানারোড এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান নয়াবাড়ি কেশরকাপন জিপির অন্তর্গত রামনগর গ্রামের বাসিন্দা মনতোষ দাস। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েন পরিবার পরিজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। প্রয়াত মনতোষ দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার আয়ের উপর নির্ভর করেই চলত স্ত্রী ও 2 নাবালক সন্তানের সংসার। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনাজনিত মৃত্যুর ফলে পরিবারটি চরম আর্থিক অনিশ্চয়তা ও মানসিক সংকটের মধ্যে পড়ে যায়। প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি প্রয়াত মনতোষ দাসের স্ত্রীকে বিদ্যুৎ বিভাগে চাকরি প্রদানের দাবিতে সরব হন শ্রীভূমি জেলা পরিষদের উপসভানেত্রী স্বাতী রায়কুরি। জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে এ মর্মে লিখিত স্মারকপত্র প্রেরণ করেন।